পুলিশে এখনো গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক পরিচয়, বদলি পদায়ন নিয়ে বাণিজ্যের অভিযোগ, আলাদা কমিশন ছাড়া সংস্কার কাজে আসবে না মত বিশ্লেষকদের। কিছু মানুষের ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু দীর্ঘদিন পুঞ্জীভূত চর্চার পরিবর্তন হয়নি। সেই জায়গাটা চট করে চলে আসবে পরিবর্তন, সেটা আশা করা কঠিন। বছরের শুরুতেই নতুন বই বিতরণে অনিশ্চয়তা, পঞ্চম থেকে নবম শ্রেণীর পুস্তক ছাপায় টেন্ডার ও ওয়ার্ক অর্ডার জটিলতা, আরও 2 মাস লাগতে পারে বলছে মুদ্রণ সমিতি। 31শে ডিসেম্বরের মধ্যে সকল বই দিবে, সেটাকে তারা ওই কিছু বাড়তি লাভ করার জন্য কাগজের দাম কমার অপেক্ষায় থাকে। এনসিটিভি চিন্তা করে যে স্পেসিফিক এই বই দিয়ে আমরা বই ইস্যু করব, সেক্ষেত্রে হয়তোবা আমাদের একটু কষ্ট কম হবে। কুমিল্লায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হলেও উঠছে বিল, আদালতের নির্দেশও মানছে না বিজিডিসিএল, অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে সময় ক্ষেপণের অভিযোগ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মানুষ বদলেছে, বদলায়নি আচরণ। পুরাতন গিয়ে চেয়ারে এসেছে নতুন মানুষ, কিন্তু মাঠের চিত্র পরিবর্তনের আগে নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা। এরই মধ্যে অভিযোগ উঠেছে বদলি বাণিজ্যের, বদলি পদায়নে প্রাধান্য পাচ্ছে রাজনৈতিক পরিচয় ও বিশেষ কর্মকর্তাদের আনুকূল্য। একদিকে হারানো মনোবল ফিরে পাবার যুদ্ধ, অপরদিকে একদল আছে গ্রেপ্তার আতঙ্কে, আরেক দল ব্যস্ত বদলি পদায়ন নিয়ে। কর্মকর্তারা সব ঠিকঠাক চলছে বলে দাবি করলেও বিশ্লেষকরা বলছেন কোনো সংস্কারই কাজে আসবে না যদি আলাদা কমিশন না হয়। রিয়াজ রায়হানের রিপোর্ট। জুলাই 24-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে দায়ী করা হয় পুলিশকে। মানুষের ক্ষোভের আগুনে পড়েছে বাহিনীটির শত শত থানা, যানবাহন। জীবন গেছে ঠিকই কত সদস্যের, তার হিসেবটাও স্পষ্ট করতে পারেনি বাহিনীটি। 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন হয় পুলিশে, নতুন করে ঘুরে দাঁড়াবার চেষ্টা হয় নানাভাবে, কিন্তু এ যেন তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে ওঠার মতো অবস্থা। যতটা উপরে যায় তার চেয়ে বেশি নিচে নামতে হয়। এর অবশ্য কারণও আছে। জুলাই আগস্টের ঘটনায় মামলা হয় কয়েক শত সদস্যের বিরুদ্ধে। প্রায় 124 জনের একটি তালিকা করে পুলিশ, যাদের মধ্যে এ পর্যন্ত 24 জনকে গ্রেফতার দেখানো হয়েছে বিভিন্ন মামলায়। এদের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়ও আসামি আছে কয়েকজন। এসব মামলায় গ্রেফতার আতঙ্কে দিন কাটে অধিকাংশ সদস্যের। মাঠের কাজে মনোযোগের সময় কোথায়? বিভিন্ন মামলায় যারা আসামি তাদেরকে কিন্তু একেবারেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু তাদেরকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে, এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পুলিশ সদস্যদেরকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে, এবং এই ক্ষেত্রে একেবারেই সুনির্দিষ্ট অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তার ভিত্তিতে কিন্তু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। পট পরিবর্তনের পর ধারণা করা হয়েছিল আচরণেরও পরিবর্তন হবে বাহিনীতে, কিন্তু সে আশায় অনেকটা গুঁড়ে বালি। নতুন করে বদলি আর পদায়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে, যাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর নির্ভর করছে কর্মকর্তাদের বদলি পদায়ন। কেউ কেউ রাজনৈতিক প্রভাব খাটাতেও শুরু করেছেন এরই মধ্যে। অনেকে আবার ভোল পাল্টে রাতারাতি হয়ে গেছেন বঞ্চিত ও আওয়ামী বিরোধী কর্মকর্তা। যদিও এইসব অভিযোগের বিষয়ে কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি হননি। বিশ্লেষকরা বলছেন শত বছরের পুরনো সংস্কৃতি থেকে এখনো বের হতে পারেনি পুলিশ, তাই আগের হালের পথেই হাঁটছে বাহিনীটি। যেহেতু পুলিশকে আমি একটা পেশাদারিত্ব দৃষ্টিভঙ্গিতেই তাকে আমি দেখতে চাচ্ছি, বা সেইভাবেই তাকে আমরা মূল্যায়ন করছি, সুতরাং পরিচালনার সকল প্রেক্ষাপটটা পুলিশের হাতেই দেওয়া উচিত। তারা কিভাবে নিজেদেরকে পরিচালনা করবে সেটি তাদের কাছ থেকে শুনে কাঠামোগত পরিবর্তনটা সেভাবে হওয়া উচিত। স্বাধীনভাবে কাজ করতে পারছে না কিংবা পেশাদারিত্ব নিয়ে কাজ করতে পারছে না, এবং তাদের উপরে যারা সরকারি দল কিংবা যারা প্রভাবশালী, এখন তো সরকারি দলের বাইরেও প্রভাবশালী আছে, তো তারা পুলিশকে চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে পুলিশের অনেক ক্ষেত্রে আমরা পুলিশের অনিয়ম দেখি, দুর্নীতি দেখি, সেটার জন্য পুলিশ দায়ী।
দীর্ঘদিনের এসব জঞ্জাল ও পুরনো ধ্যান ধারণা পাল্টাতে সংস্কার খুবই জরুরি বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। কিছু মানুষের ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু দীর্ঘদিন পুঞ্জীভূত চর্চার পরিবর্তন হয় নাই। সেই জায়গাটা চট করে চলে আসবে পরিবর্তন, সেটা আশা করা কঠিন। পুলিশের আইনটাকে ঢেলে সাজাতে হবে, পুলিশ কমিশন গঠন করতে হবে, পুলিশকে নিয়োগ পদোন্নতি বিষয়টাকে মন্ত্রণালয় থেকে বের করে নিয়ে এসে একটা স্বাধীন সত্তার উপরে হস্তান্তর করতে হবে। এসবের বাইরে সবকিছু তদারকে আলাদা আরেকটি কমিশন গঠনের পরামর্শ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। তেলিয়াপনা সৃষ্টি করা হয়েছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গা টাউন হল ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল। অনুষ্ঠানের উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কর্মসূচি সম্পর্কে আরও জেনে নিতে চাই, এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। মির্জা ফখরুল ছাড়া আর কারা কারা যোগ দিচ্ছেন এবং জানতে চাই আজকের কর্মসূচি সম্পর্কে কি কি তথ্য আছে আপনার কাছে? মূলত কাউন্সিল এবং জনসভা নয়, সে কারণে কাউন্সিলের একটা প্রক্রিয়া রয়েছে, একটা অন্য রকমের আবহ রয়েছে, কিন্তু সেই প্রক্রিয়া আবহকে ছাপিয়ে যেন একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এই চুয়াডাঙ্গা জেলায়। এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে প্রায় 14 বছর পর। দীর্ঘদিন এই দলটি অর্থাৎ বিএনপি তাদের সাংগঠনিক কার্যক্রম ঠিকঠাকভাবে পালন করতে পারেনি সরকারের নিপীড়ন নির্যাতনের কারণে। এমন অভিযোগের মধ্যেই দলটি এই কাউন্সিল সম্পন্ন করতে যাচ্ছে বা পরিচালনা করতে যাচ্ছে, যেখানে সভাপতিত্ব করবেন মাহমুদ হাসান খান বাবু, যিনি আহ্বায়ক চুয়াডাঙ্গা জেলা বিএনপির, এবং অন্যদিকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সাধারণ সম্পাদক পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাংগঠনিক সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই সব প্রতিদ্বন্দ্বীদেরকে নির্বাচিত করবেন 808 জন কাউন্সিলর, এবং কাউন্সিলর ডেলিগেট সহ প্রায় 13,000 উপস্থিত থাকবে এই চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের এই কাউন্সিলে। এবং উদ্বোধনী পর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসেবে থাকবেন ভার্চুয়ালি যুক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং দুপুর পর্যন্ত মূলত এই উদ্বোধনী অধিবেশন প্রক্রিয়া চলবে। এবং এরপর পাশেই যে চুয়াডাঙ্গা কালেক্টরাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, সেখানে কিন্তু ভোট সম্পন্ন হবে, অর্থাৎ কাউন্সিলররা সেখানে ভোট প্রদান করবেন তাদের আগামী নেতৃত্ব, জেলা নেতৃত্ব নির্বাচন করার জন্য। এবং সেই ভোট প্রদান কার্যক্রম ভার্চুয়ালি যুক্ত থেকে পর্যবেক্ষণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং দলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গারই সন্তান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, বিএনপির তাজিউল বাড়ি হেলাল সহ আরো অনেকেই। সবারই অপেক্ষা মূলত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধনী পর্ব এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের দিকে। তাদের বক্তব্যের মধ্য দিয়ে নেতাকর্মীদের সাংগঠনিক দিক নির্দেশনা দিবেন দলের এই শীর্ষ নেতৃত্ব। রবিন, অনেক ধন্যবাদ আপনাকে। নতুন বছরের প্রথম মাসে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার ক্ষেত্রে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই ছাপানোর কাজ শুরু হলেও ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বই ছাপানোর টেন্ডারই হয়নি। যদিও এনসিটিবি চেয়ারম্যান বলছেন ছাপাখানা মালিকরা আন্তরিক থাকলে ডিসেম্বরের মধ্যে প্রস্তুত হবে নতুন বই। আর মুদ্রণ সমিতির নেতারা বলছেন টেন্ডার প্রক্রিয়া দেরিতে হবার কারণে ফেব্রুয়ারির আগে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সম্ভব হবে না। নতুন বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে কাজ চলছে অবিরাম। ইতিমধ্যেই ছাপানো শুরু হয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বই। পঞ্চম থেকে নবম শ্রেণীর বই ছাপানোর কাজও শুরু হবে নভেম্বরে। গুরুত্ব বিবেচনায় দশম শ্রেণীর বই ছাপানোর জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বাকি বইগুলোর মানের বিষয়েও আপোষ করা হবে না বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এই কারণে আমরা দশম শ্রেণীর বই যেন অগ্রাধিকার ভিত্তিতে পাই, তার জন্য একটি অংশ আমরা আর্মি প্রিন্টিং প্রেসকে দিয়েছি ডিপিএম পদ্ধতিতে। সাধারণত ওটিএমে যাই, ওপেন টেন্ডার মেথডে, কিন্তু আমরা ডিরেক্ট পারচেজ মেথডের অনুমতি সরকারের কাছ থেকে নিয়ে তাদেরকে 1 কোটি বই ছাপানোর জন্য দিয়েছি। পরিবর্তিত প্রেক্ষাপটে এবছর পাঠ্য বই ছাপা শুরু হয়েছে প্রায় 3 মাস পর। তারপরও এনসিটিবি চেয়ারম্যানের আশা নির্ধারিত সময়েই বই ছাপানোর কাজ শেষ করতে পারবে প্রতিষ্ঠানগুলো। তারা কাজ নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বই দেওয়ার প্রতিশ্রুতি যেখানে আছে, অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে সকল বই দিবে, সেটাকে তারা ওই কিছু বাড়তি লাভ করার জন্য কাগজের দাম কমার অপেক্ষায় থাকে বলে আমরা প্রত্যক্ষ করেছি। এনসিটিবি চেয়ারম্যান আশার কথা শোনালেও বাস্তবতা সুখকর নয়।
অবস্থা বেগতিক দেখে বই ছাপানোর কাজ যারা করছে সেই মুদ্রণ শিল্পী সমিতির চেয়ারম্যান কিংবা সাধারণ সম্পাদক কাজের অগ্রগতির বিষয়ে কোনো কথাই বলতে রাজি নন। সমিতির অপর একজন নেতা বলেন, পঞ্চম থেকে নবম শ্রেণীর বই ছাপানোর ওয়ার্ক অর্ডার না হওয়ায় আগামী 60 দিনেও বই ছাপানো সম্ভব নয়। স্পেসিফিক বই যদি সরকার চিন্তা করে, এনসিটিভি চিন্তা করে যে স্পেসিফিক এই বই দিয়ে আমরা বই উৎসব করব, তাহলে সবাইকে বলে দিতে পারে আমাদেরকে আমরা এই 1 2 3 4 5 6 7 8 যে আছে এই বইগুলো দিয়ে আমরা করতে চাই। সেক্ষেত্রে হয়তো বা আমাদের একটু কষ্ট কম হবে, নাহলে আমরা কোনোভাবেই যেহেতু 0% আজকে পর্যন্ত ডেলিভারি আমাদের পক্ষে ভেরি ডিফিকাল্ট। চুক্তিবদ্ধ হয়েও নির্ধারিত সময়ে কেন বই দিতে পারছেন না, এমন প্রশ্নের উত্তরে ছাপাখানা মালিকরা বলেন, নির্ধারিত মানের কাগজের যোগান কম হবার কারণেই বই ছাপাতে দেরি হচ্ছে। জুলাইয়ের পর থেকে টেন্ডার শুরু হইতো, আগস্ট সেপ্টেম্বর থেকে আমরা কাজ শুরু করে দিতাম। এইবার টেন্ডার হয়েছে নভেম্বরে। আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 5 মাসের মধ্যে আমরা বই কমপ্লিট করতাম। এখানে আমাদের নভেম্বর থেকে শুরু হয়েছে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে চলে যাওয়ার কথা। এখন আমরা মার্চে আশা করি নিব না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনসিটিভি কর্তৃপক্ষ দ্রুতই বাস্তবসম্মত সিদ্ধান্ত নিবে বলে আশা মুদ্রণ শিল্পী সমিতির। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে 4 বছর আগে সংযোগ বিচ্ছিন্ন করা অনেক আবাসিক গ্রাহকের নামে গ্যাসের বিল উঠছে এখনো। প্রশ্ন উঠেছে, সংযোগ যদি অবৈধই হয় তবে এখনো বিল করা হচ্ছে কেন? ভুক্তভোগীরা উচ্চ আদালতের দ্বারস্থ হলে আদালত 1 মাসের মধ্যে গ্রাহকদের পুনরায় সংযোগ দেওয়ার নির্দেশ দেন। এরপর আপিল করে বিজিডিসিএল। অভিযোগ, অসাধু কর্মকর্তারা ফেঁসে যাওয়ার ভয়ে ইচ্ছাকৃত সময় ক্ষেপণ করায় বিষয়টি নিষ্পত্তি হয়নি এখনো। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অনিয়ম দুর্নীতি নিয়ে খোকন চৌধুরীর অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয়টি দেখুন আজ। কুমিল্লার মুরাদনগরের সুবিলারচর গ্রামের আলম মিয়া, তার দাবি 2015 সালে সব প্রক্রিয়া মেনে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বা বিজিডিসিএল থেকে বাড়িতে গ্যাস সংযোগ নেন। 5 বছর পর অবৈধ বলে সেই সংযোগ আবার বিচ্ছিন্ন করা হয়। যমুনার অনুসন্ধানে দেখা যায়, সংযোগ বিচ্ছিন্ন করা হলেও আলম মিয়ার নামে বিল উঠছে এখনো, বকেয়া লাখ টাকার উপরে। একই অবস্থা বজলুর রহমান, সুভাষচন্দ্র সাহা, নারায়ণচন্দ্র সাহা সহ আরও অনেকের। তাদের প্রশ্ন, সংযোগ যদি অবৈধই হয় তবে বিচ্ছিন্ন করার পরও বিল উঠছে কেন? আমি এই বস্তু কিন্তু জানি না, আর 1 লক্ষ টাকা কি লেগে দেন ওই বইটাও আমি জানি না। 70 থেকে 75 হাজার টাকা নিল লাইনটার জন্য, কিছু কিছু বিল রাখছে, কিছু কিছু বিল রাখে নাই। বইও আমার কাছে আসছিল একটা, আমরা জানাই না যে বিল যে উঠতেছে, আমরা জানিও না, কোনো বছরও পাইনি, আমরা কোনো বাজেটও জমা দেয় নাই। সংযোগ বিচ্ছিন্নের পর বিজিডিসিএল কর্তৃপক্ষের সাথে বহু দেন দরবার করেও সমাধান না মেলায় 2022 সালে উচ্চ আদালতের দ্বারস্থ হন গ্রাহকরা। 2023 সালে আদালত আদেশ দেন 1 মাসের মধ্যে পুনরায় গ্যাস সংযোগ দেওয়ার। এরপর আপিল করে বিজিডিসিএল। ভুক্তভোগীদের অভিযোগ, অসাধু কর্মকর্তারা ফেঁসে যাওয়ার ভয়ে ইচ্ছাকৃত কালক্ষেপণের কারণে বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি। কোন অফিসার সক্রান্ত হয়ে তারা ফাঁসিয়া যাইব বিদায়, মনে হয় তারা এই কামটা করে দেয়া গেছে। 1-150 লোকের কাগজপত্র সংগ্রহ করে ওদের পক্ষে আমি রিট করি হাইকোর্টে। হাইকোর্ট কাগজপত্রগুলা সে পর্যালোচনা করলো, যাচাই বাছাই করলো, করার পর দেখলো যে না, কাগজপত্রগুলো সত্য। লাইনটা 30 দিনের মধ্যে সংযোগ দেওয়া হোক দিয়ে বাখরাবাদকে অর্ডার দিয়ে দিল হাইকোর্ট থেকে। বিজিডিসিএল এর বর্তমান বিল ব্যবস্থাপক গোলাম হায়দার চৌধুরী জানান, বৈধ সংযোগের সকল নথি পেয়েই বিল বই ইস্যু করা হয়েছিল। তদন্ত কমিটি হওয়ার পর সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি জানতে পারেন তিনি। আমরা শতভাগ বৈধ জেনেই একেবারে স্বতঃস্ফূর্তভাবেই বৈধ জেনেই কাজ করছি, এখানে আমাদের কোনো সন্দেহ অবকাশ কিছুই ছিল না। মুরাদনগরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা প্রসঙ্গে 2015 সালে জেলা প্রশাসককে চিঠি দেয় বিজিডিসিএল। অথচ সংযোগ বিচ্ছিন্ন করা হয় 2020 সালে গিয়ে। সংযোগ যদি অবৈধই হয় তবে 5 বছর সচল থাকলো কেন? সদুত্তর মিলেনি বিজিডিসিএল কর্তৃপক্ষের কাছে। ব্যবস্থাপনা পরিচালক দেন, সংযোগ বিচ্ছিন্ন করা গ্রাহকদের পরবর্তীতে বিল করার বিষয়টি খতিয়ে দেখবেন। আদালতের বিষয়টিও নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে। আর বর্তমান জেলা প্রশাসক বলছেন, গুরুত্ব বিবেচনায় যে কোনো সময় ম্যাজিস্ট্রেট দিতে প্রস্তুত তারা।
এটা যদি দায়িত্ব বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের, যে তারা আমাদের কাছে আসবে, পুলিশ আছে বা এনফোর্সিং এজেন্সি আছে, তাদেরকে নিয়ে তারা যাবে। সো 5 বছরের বিষয়টা আমি বলতে পারছি না যে কেন 5 বছর লাগবে, লাগার কথা না। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এই জিনিসগুলো কেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা ডিসপোজ করে দেবো, এটা আমার প্রিন্সিপাল। যতটুকু বুঝবো, যা কিছু জানবো, তাড়াতাড়ি কাস্টমারকে হয়রানি সেটা কমানো প্রয়োজন। যমুনার অনুসন্ধানে ধরা পড়ে এসব সংযোগ, অনুমোদন, উচ্ছেদ এবং উচ্ছেদ পরবর্তী তদন্ত কমিটি সবখানেই অনিয়মে ভরা। এখন প্রশ্ন হলো, এসব বকেয়া বিলের দায় কার? খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ব্যাপক সহিংসতার জেরে মণিপুরে বিপুল সংখ্যক সেনা উপস্থিতি বাড়াচ্ছে ভারত। জাতিগত সংঘাত বন্ধে মিয়ানমারের সীমান্তবর্তী রাজ্যটিতে নতুন করে 10,800 সেনা মোতায়েন করা হচ্ছে। রাজ্যের প্রধান নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং নিশ্চিত করেছেন এ তথ্য। জানান, ভারতের সামরিক বাহিনীর অতিরিক্ত 90টি কোম্পানি কাজ করবে মণিপুরে। ফলে বর্তমানে সেখানে কোম্পানির সংখ্যা দাঁড়াবে 288-তে। প্রধান নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, 2023 সালের মে মাসের পর থেকে এখন পর্যন্ত সংঘাত সহিংসতায় মণিপুরে প্রাণ গেছে 258 জনের। এছাড়াও ঘটেছে ব্যাপক লুটপাটের ঘটনা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী হিসেবে স্কট বেসেন্টকে মনোনীত করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রেজারি সেক্রেটারি হিসেবে নিজের দীর্ঘদিনের এই অর্থ উপদেষ্টার নাম ঘোষণা করেন তিনি। বিনিয়োগকারী হিসেবে সুপরিচিত বেসেন্ট ইয়েল বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েক বছর শিক্ষকতাও করেছেন। বরাবরই ট্রাম্পের আর্থিক নীতির প্রশংসা করে এসেছেন তিনি। বলা হচ্ছে, শুল্ককে সমঝোতার হাতিয়ার হিসেবে ব্যবহার করার নীতিকে পাকাপোক্ত করতে বেসেন্টকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিচ্ছেন রিপাবলিকান নেতা। ভোরের কুয়াশার ফাঁকে নরম সোনালি রোদের খেলা, গধূলি বেলায় মৃদুমন্দ হাওয়া, পায়ের পাতায় শিশির বিন্দুর স্পর্শ। হ্যাঁ প্রিয় দর্শক, কড়া নাড়ছে শীত বুড়ি। গ্রাম বাংলার চিরচেনা পথে কিংবা শহরের অলিগলি বা চিলে কোঠায় পঞ্জিকায় হেমন্তের বিদায় বেলা নগরের ব্যস্ত মানুষগুলো মনের খেয়ালে অনুভব করুক বা না করুক, পাতাঝরা দিনের উদযাপন কিন্তু শুরু হয়ে গেছে। তানভীর মিজানের ছবিতে শীত অনুভূতির আমন্ত্রণ কাব্য জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। আজ গল্প হবে শীত রাজত্বের, আর সেই রাজত্ব বরণে ক্ষণস্থায়ী নবান্নের রঙিন উপস্থিতির। হিমেল ভরে সদা সজাগ কুয়াশার পাহারা, মনে হবে যেন পুরো রাজ্য জড়িয়ে রেখেছে তার মায়ার আঁচলে। খানিক বাদে মায়ার আঁচল ভেদ করে ছড়িয়ে পড়ে সূর্যের উষ্ণ জাগরণ স্বর্ণালী বেশে শীতের শুভ সকালে। কুয়াশার চাদর ভেঙে মা মাটির পরাণের জমিনে কৃষক, আড়মোড়া ভেঙে কুয়াশার আঁচল সরিয়ে শীত রাজত্বে চলে জীবিকার আয়োজন। তবে রাজ্যের ছেলেবুড়ো নরনারীর উপলব্ধি, শীতের সাথে বাড়ছে তাদের দূরত্ব। ছোটবেলা তো শীত বেশি ছিল, এখন তো শীত অনেকটা কম। আগে আমরা সোনারগড়ে ছিলাম, তখন তো সোনারগড়ে ঠান্ডাটা কম লাগতো। ছোট ছিলাম ওই সময় শীতটা ছিল, মনে করেন কুয়াশা পড়তো প্রচণ্ড, মনে করেন নানি বাড়িতে যেতাম বেড়াতে, পিঠা পোলিও খাইতাম। শীত রাজত্বে হীরা মুক্তার মতো শিশিরের আলপনা আলোকিত করে বরাবরই। আর কৃষকের যক্ষের ধন ধানের ডগাতেও দেখা মেলে অধিকারের আসনে বসা শিশির বিন্দু। এখানে অধিকারের কথা দৃঢ় স্বরে জানান দেয় পরিচিত অপরিচিত পঙ্খিরাজরা, হয়তো জীবনানন্দর মতো শঙ্খচিল বা শালিকের বেশে। আগে ধান কাটার সময় অনেক ধরনের পাখি আসতো, এখন যখন ফেঁসা পাখিটা একটু বেশি আসে, অন্যান্য পাখিটা একটু কম আসে। এই কার্তিক অগ্রহায়ণে নবান্নর দেশে সরল চরিত্ররা স্বপ্ন বুনে নতুন ধানের গন্ধ মেখে খুব ছোট্ট পরিসরে ধান কাটা যাদের জীবন জুড়ে মহা উৎসব, তাদের উচ্চারণে উঠে আসে চাওয়া না পাওয়ার কাব্য। এক একজন এক এক কাজে ব্যস্ত, বিভিন্ন প্রবাস দেশে চলে গেছে, এখন আর মানুষ কৃষিকাজে অভ্যস্ত না। পিঠাপুলির পায়েসের উদযাপনে সারা বছরের জীবিকাকে আগলে রাখার প্রচেষ্টায় কমতি থাকে না তাদের। অধিকারের সম্পদে ছন্দের তালে চলে ধান বানার ব্যস্ততা। কষ্ট করছে না, এটা ধানটা তুললে একটা শরীরে একটা শান্তি আয়, মনের একটা আবেগ আয়। কুয়াশা আর সূর্যের অবাধ ভালোবাসার লুকোচুরি খেলায় চলে জীবনের অবগাহন, বয়স আর জীবিকা ভেদে।
আবহমান বাংলায় শীত রাজত্বের গল্পে নিয়মিত চর্চায় ছন্দপতন ঘটছে বইকি। তবু নবান্নকে সাথে নিয়ে লেখা হয়ে গেছে শীতের আমন্ত্রণপত্র। কুয়াশার দাপটে গায়ে চাদর জড়াতে কারোই মন্দ লাগে না। এই তো কিছুদিন আগেও অগ্রহায়ণের সাথে শীতের যে মিতালি ছিল তাতে যেন কিছুটা ভাটা পড়েছে জলবায়ু পরিবর্তনে। শীতের যে চিরায়ত উপকরণগুলো সেগুলো যেন অদৃশ্যের খাতায় নাম লেখাচ্ছে। তবু বাংলার গ্রামগঞ্জে এখনও দেখা মিলবে নবান্নের উচ্ছ্বাস আর শীতকে বরণ করে নেওয়ার আয়োজনের। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, মানিকগঞ্জ।